সাথীকে এসব বলে ফোন রাখতেই পিছন দিকে তাকাতেই দেখি মালা ফিল্মছানের সাথে ঝুলছে। এমন একটি ওড়না গলায় পড়েছে। বুকের ভেতর কেমন জানি চিনচিন করে ব্যথা করতে লাগলো। দৌড়ে গিয়ে মালাকে একটা থাপ্পড় দিলাম। কি করছো এসব? আমি ছোট বলে, ইতিম বলে কারো ভালোবাসা পাবো না। বিয়ের পর সকল নারী তার স্বামীর অধিকার চায়, আর আপনি বিয়ের পর একটি রাত আপনার বুকে পর্যন্ত ঘুমাতে দেননি। কত স্বপ্ন দেখেছিলাম তোমায় নিয়ে, কিন্তু তুমি আমায় রেখে অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করতে চাচ্ছ। প্লিজ বোঝার চেষ্টা করো, এখন এসব বলার সময় নয়। চলো, দেরি হয়ে যাচ্ছে, গাড়ি মিস করব আবার। মালা আর কিছু বলল না। এদিকে মালার এসব কাণ্ড কারখানা সব সাথীকে বললাম। কোনো চিন্তা না করতে। আমাদের সাথে একই গাড়িতে সাথীও গেল কক্সবাজার। রাতের বেলার রুমে শুয়ে আছি, হঠাৎ সাথীর ফোন ধরতেই বলল পাশের রুমে এসো। এদিকে পাশের রুমে যেতেই সাথী 7 আপের সাথে কী যেন মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়ে বলল। আমি কিছু না মনে করতেই খেলাম। সাথীকে খুব কাছে পেতে ইচ্ছে করছে। নিজের অজান্তেই সাথীকে জড়িয়ে ধরে ফেললাম। সাথীও রেসপন্স করলো না। আমি আস্তে আস্তে সাথীর লিপের সাথে আমার লিপ জোড়া মেলানোর আগেই সাথীর ফোনটা ক্রিং ক্রিং করে বাজতে লাগলো। ফোনটা ধরেই সাথী উঠে ওয়াশরুমে চলে গেল। এদিকে কিছুক্ষণ পর এসে বলল, বাবু আমি অসুস্থ, কাল যা মন চায় তাই করো। এসব বলে আমাদের রুমে দিয়ে গেল। মালাকে বলল সে আমাদের কলেজে ফ্রেন্ড। মালা কখনো সাথীকে দেখেনি। এদিকে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। এখন আমার শরীর আর চোখ দিয়ে উত্তাপ বের হচ্ছে। মালা আজ খুব সুন্দর করে সেজেছে। নীল শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, সাথে নীল রঙের চুড়িতে কী অপরূপটাই লাগছে। মালার চোখে কাজল দেওয়াতে আরও মায়াবী লাগছে। মালা এসে খাটে বসতেই টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ঘটনায় আকমিন্স ব্যবহারে মালা কিছুটা বিব্রত হলো। আপনাকে একটা কথা বলবো। বলো, কি বলবে? আপনার কাছে একটা জিনিস চাইবো, দেবেন তো আমাকে? আচ্ছা বলো, দেওয়ার মতো হলে দেব। টাকা লাগবে নাকি? না, আমি টাকা চাই না, আমি তো তোমাকে চাই। কি বলবে? না কিছু না। আরে বলো, সমস্যা নেই। শোনো, তুমি কি আমাকে একটা কিউট মেয়ের মা বানাবে, যার নাম হবে ফাতেমা? লজ্জা ভরা মুখে কথাটা বলে নিচু করে ফেলল। বাবুর মা হবার কথা বলে কীরকম লজ্জা পেয়েছে। লজ্জা পাবই তো। আমি মালার কানের কাছে মুখটা নিয়ে বললাম, কাছে আসো, তোমাকে ফাতেমার মা বানাচ্ছি। দুষ্টুমির ছলে কথাটা বললাম। মালা ছোট বাচ্চার মতো আমার বুকে মুখ লুকালো। আমি মালার কপালে একটা চুমু দিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলাম। পিচ্ছিটা তার ঠোঁট জোড়া আমার ঠোঁটের সাথে মিলিয়ে দিল। এরপর স্বামী স্ত্রীর সবচেয়ে ঘনিষ্ঠ কিছু মুহূর্ত পার করলাম। তারপর বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মালার কাপড় চোপড় কিছুই ঠিক নেই। আমার শরীরে বিভিন্ন জায়গায় লিপ কিসের দাগ। পিচ্ছিটা এখনও শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। রাতের কথা মনে হতেই লাফ দিয়ে উঠলাম। এদিকে কি করলাম আমি তো মালাকে ডিভোর্স দেব, তবে কেনই বা তার সত্ত্বেও হরণ করলাম। মাথা কাজ করছে না। মালাকে আজ খুশি খুশি লাগছে। বিয়ের পর কখনোই এতটা খুশি দেখিনি ওকে। সকাল সকাল ফোনটা দিয়ে সাথীকে সব কিছু বললাম। সাথী আমার কথা শুনে তেলে বেগুনে ফুলে উঠল। সাথীকে বললাম, সব কিছু তোমার জন্যই হয়েছে। তুমি যদি গত রাতে সে মেডিসিন না খাওয়াতে, তাহলে এমনটি হতো না। আচ্ছা বাদ দাও, কোনো চিন্তা করো না। কাল তোমাকে একটা পিল কিনে দেব, সেটা খাইয়ে দিলে আর কোনো চিন্তা করতে হবে না। সাথীর কথা শুনে বেশ অবাক হলাম, কিন্তু সাথীকে ভালোবাসি, কথাও দিয়েছি সাথীকেই বিয়ে করব। তাই আর কোনো কিছু না চিন্তা করে রাজি হয়ে গেলাম। পরের দিন রাতে একটা পিল নিয়ে মালাকে বললাম, খেয়ে নাও তো পিলটা। কিসের পিল এটা? আমি তো সুস্থ, আপনি কিসের পিল খেতে বলছেন আমাকে? তোমাকে মিথ্যা বলে লাভ নেই, ক্ষমা করে দিও। সেদিনের রাতে তোমার সাথে যা হয়েছে তা নিছক একটা দুর্ঘটনা মাত্র। আমি জানি তুমি যা হারিয়েছ তা পৃথিবীর বিনিময়ে ফিরিয়ে দিতে পারবো না। আমি ডিভোর্স পেপারে রেডি করে রেখেছি, তাই আমি চাই না আমার সন্তান তুমি গর্ভে ধারণ করো। চিন্তা করো না, ডিভোর্সের সাথে তোমাকে 20 লাখ টাকার একটা চেকও দিয়ে দিচ্ছি, সময় করে ব্যাংকে থেকে তুলে নেবে। এদিকে আমার কথাটা শুনে মালা আমার দুটা পা জাপটে ধরে বলল, প্লিজ আপনি আমার গর্ভের সন্তান নষ্ট করতে বলবেন না। আপনার মন যা চায় আপনি আরও একটা বিয়ে করেন। আমি কখনো কোনোদিন স্বামীর অধিকার চাইব না। আপনার বাড়িতে তো 2টা কাজের মেয়ে রাখছেন, আমাকে নিয়ে না হয় 3টা হবে। প্লিজ আমার সন্তানকে নষ্ট করে দিতে বলবেন না প্লিজ। আমি সারা জীবন আপনাদের বাসায় কাজের মেয়ে হয়ে থাকব।
কোনো পরিশ্রমিক দিতে হবে না, শুধু আমাকে ডিভোর্স দিয়েন না। আমার সন্তানটা যেন বলতে পারে আপনি তার বাবা। আমি চাই না আমার মতো আমার অজ্ঞানত সন্তানটা বৃত্তহীন পরিচয়ে বড় হোক। প্লিজ একটা ইতিমকে এভাবে ফিরিয়ে দেবেন না। আপনার পায়ের নিচে একটু জায়গা দেন, নয়তো গলা টিপে মেরে ফেলেন। এই কি করছো? পা ছাড়ো। আমি পারবো না, আমার জীবনে সাথী ছাড়া কেউ নেই। এখন পিলটা খেয়ে নেবে, যদি না খাও মনে করব তুমি আমার বুকে পা রেখে তুমি গর্ভধারণ করবে। এখন তোমার ইচ্ছা, প্লিজ এমন কসম দিও না আমার কাছে যে তোমার স্থান সবার উপরে। পারবো না আমি তোমার বুকে পা রেখে এই সন্তানকে নিজের মাঝে বড় করতে। ক্ষমা করে দিও, এছাড়া আমার কোনো উপায় ছিল না। এই নাও পিল আর এই নাও পানি, খেয়ে নিও। আচ্ছা যাও। এই বলে জন্ম নিয়ন্ত্রণ পিলটা হাতে নিয়ে নিল। চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে ভাবছে হয়তো আমি বলবো পিল খেতে হবে না। মালা আমার দিকে তাকিয়ে থেকে বিষ যেমন করে মানুষ মুখে নেয় তেমনি করে মুখে নিয়ে নিল। গ্যাস থেকে একটি পানি মুখে দিল। নিজের অজান্তেই মনে হচ্ছে খুব বড় কোনো পাপ করে ফেললাম। এদিকে বাবা ফোন করলো যে বাবা অসুস্থ, তাই বাড়ি ফিরে যেতে হবে। মনে মনে স্থির করে নিলাম বাড়িতে ফিরেই ডিভোর্স পেপারের জন্য আবেদন করব। মালাকে নিয়ে বাসায় ফিরলাম। 5 মিনিট পর সাথী ফোন করে বলল, তোমার সাথে জরুরি কথা আছে, পার্কে আসো। আমিও পার্কে আসলাম। সাথী বলল যে মালাকে আমাদের দুজনের মাঝ থেকে সরিয়ে ফেলবে। আমি অনেক বোঝানোর পরও সাথী মানতে নারাজ বলল, আর সবচেয়ে বড় কথা হলো মেয়েটাকে তোমার বাবা অনেক স্নেহ করে। আমি তোমাদের বাড়ির দারোয়ান রহিমের কাছে খবর পেয়েছি যে তোমার বাবা নাকি তোমার সম্পত্তি মালার নামে লিখে দেবে, তাই আমাদের ভবিষ্যতের জন্য মালাকে আমাদের পথ থেকে সরিয়ে দেবে। আমি তোমাকে না বলেই প্রফেশনাল কিলারের সাথে কন্ট্যাক্ট করেছি। না, এ হতে পারে না। আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে হত্যা করো। না সাথী, এটা করো না। কিন্তু তোমার বাবা কখনোই মালা বেঁচে থাকতে আমাদের দুজনকে মেনে নেবে না। আর তোমাকে না পেলে আমি বাঁচব না, সত্যিই মরে যাব। তুমি আমার নিঃশ্বাস, তুমি আমার প্রাণ। জানো, তুমি কথাকে বিয়ে করার পর একটি রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। এতটা ভালোবাসার পর কেন আল্লাহ তোমার আর আমার মাঝে এত বড় দেওয়াল তুলে দিল? প্লিজ তুমি আমাকে খুন করে ফেলো, নয়তো আমাকে তোমার বুকে টেনে নাও। তোমার বুকটাই যেন আমার শেষ ঠিকানা। তোমার বুকেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই। কথাগুলো কান্না করতে করতে সাথী বলল, প্লিজ কান্না করো না। আমি সব সইতে পারি, কিন্তু তোমার কান্না সইতে পারবো না। তোমাকে যে বড্ড ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসার জন্য একটা নিষ্পাপ জীবনকে কেমনে সরিয়ে ফেলি? আল্লাহ কি ক্ষমা করবে আমাদেরকে? জানি এটা অন্যায়, কিন্তু এছাড়া আমাদের তো কোনো উপায় নেই। কথাটা বলে হাতটা নিয়ে সাথীর গলা চেপে মেরে ফেলতে বলল, প্লিজ কিল মি। আমাকে গলা টিপে মেরে ফেলো, তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। জানো রাজ, মেয়েরা সব ভাগ দিতে পারে, তবে একটা ভাগ ছাড়া, তা হলো তার ভালোবাসার ভাগ। আমার সহ্য হয় না কথাকে। যে বুকে আমার থাকার কথা বুকে, সে বুকে কথা থাকে। যে স্বপ্ন তোমাকে নিয়ে দেখেছি সে স্বপ্ন পূরণ করেছে, কিন্তু তোমাকে আমায় হত্যা করতে হবে না। তুমি হিনা, আমি এ জীবন দিয়ে কি করব? কথাটা বলে কাঁদতে কাঁদতে ব্লেড দিয়ে হাত পৌঁছে দিল। হাত থেকে ফিরিয়ে রক্ত বের হতে লাগলো। সাথীর চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে লাগলো। সাথীর রক্ত দেখে নিজের কলিজাটা ফেটে যাচ্ছে। ঠাস করে চর বসিয়ে দিলাম সাথীর গালে। আমার থাপ্পড়কে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। শক্ত করে জড়িয়ে ধরলাম সাথীকে। সাথীকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলাম, কেন এভাবে পাগলামো করছো? তোমাকে ছাড়া আমি কেমনে বাঁচব? মালাকে তাহলে খুব শীঘ্রই আমাদের মাঝ থেকে সরিয়ে আমার ময়না পাখিটাকে আপন করে নেব। বুকের ভেতরটা চাপা কান্নায় আওয়াজ পেলাম। সাথীকে আমাকে ছেড়ে দিয়ে আমার কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। সাথীকে বাসায় ড্রপ করে বাসায় আসতে দেখি কথা খাবার নিয়ে বসে আছে। রাত প্রায় 10টা বাজে। আমি কিছু না বলে শুয়ে পড়লাম। আপনি খাবেন না? কি খেয়েছেন? মন খারাপ আপনার? হ্যাঁ, বাইরে থেকে খেয়ে এসেছি। আর হ্যাঁ, মন খারাপ আমার, তার কারণ তুই। পিচ্ছিটার দিকে তাকিয়ে দেখি কাঁদবে কাঁদবে ভাব। কম্বলটা টান দিয়ে শুয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙতেই দেখি কেউ একজন শক্ত করে জড়িয়ে রেখেছে আমায়। চোখ খুলেই দেখি পিচ্ছিটা আমার বুকে। চাঁদের আলোর পিচ্ছিটার মুখে এসে পড়েছে। চুলগুলোর রং পাল্টাচ্ছে।
হঠাৎ নিচের দিকে তাকাতেই চোখ কপালে উঠল। পিচ্চিটা শাড়ি খুলে নিচে ফেলে দিয়েছে। আমি জানি কথা শাড়ি পরে ঘুমাতে পারে না, কিন্তু 3 পিস তো পরে ঘুমাই। তাহলে আজ ইচ্ছে করে এমন করেছে? আজ পিচ্চিটাকে এত সুন্দর লাগছে, মাথার চুলগুলো কপাল পেরিয়ে মুখে এসে পড়েছে। মন চাইছে ফু দিয়ে চুলগুলো কপাল থেকে সরিয়ে আলতো করে কথার কপালে ভালোবাসার পরম স্পর্শ রেখে দেই। এদিকে আমার গায়ে লিপস্টিকের দাগ। মনে মনে ভাবছি আজ মনে হয় পুরুষ ধর্ষণ করেছে। আমার বুকে লিপ কিসের দাগ দেখে বিষম্ম হলাম। মালার ঠোঁটের দিকে তাকিয়ে দেখি ঠোঁটে এক বিন্দু লিপস্টিকও নেই। মনে মনে ভাবছি পিচ্চিটা কি সর্বনাশ করেছে। মন চাচ্ছে সারা জীবনের জন্য আপন করে নেই। হয়তো কথার সৃষ্টিই হয়েছে আমার জন্য, কিন্তু না, আমার বুকে সাথী ছাড়া কারো জায়গা নেই। আমার মন প্রাণ জুড়ে শুধু সাথী। তাই কথাকে কয়েকবার ডাক দিলাম, উঠল না। তাই জোরে ধাক্কা দিতেই চোখ কচিয়ে কচিয়ে উঠল। আমি বললাম, কী ব্যাপার? আমার গা লিপস্টিকের দাগ কেন? আর তুমি কেন আমার বিছানায় শুয়েছ? আমার না খুব ভয় করছিল। আর রাতে তো আমি কিছুই করিনি, সব আপনি করেছেন। আপনার সাইডে ঘুমিয়েছিলাম, আপনি জোর করে বুকে টেনে নিয়েছেন। মনে করছিলাম এমনি অনেক ভালো, কিন্তু ঘুমের ঘরে আপনি যে এত ড্রেভিল। না, ড্রেভিল না, শুধু ড্রেভিলের বস। আমার লিপ কিস করেছেন, ঘাড়ে কিস করেছেন, বুকের কিস। এই চুপ অসভ্য মেয়ে। আর কিছুক্ষণ পর বলবে আমার নাভিতে। আরও কত জায়গায় করেছি, বলতে হবে না। আপনি ঘুমাননি তাহলে? সব জেগে থেকে ইচ্ছে করেই করেছেন। এই পিচ্চিটা চুপ করবে? মিথ্যা বলতে লজ্জা করে না? তোমার শাড়ি কে খুলেছে? শাড়ি কেন খাটের নিচে ফেলে রেখেছ? শাড়ি পরতে পারো না? বিয়ে বসেছো কেন? নিজে তো লুঙ্গিটাও পরতে পারো না, আবার অন্যকে শাড়ি পরার কথা বলে। পিচ্চিটার কথা শুনে নিজের দিকে তাকাতেই চোখ বন্ধ করে ফেললাম। চাদরটা গায়ে জড়িয়ে কষিয়ে একটা থাপ্পড় দিয়ে মালাকে। থাপ্পড়টা খেয়ে মাটিতে পড়ে গেল। আমার রাগ চরমে উঠে গেল। রাগের মাথায় বলতে লাগলাম, তুই মরতে পারিস না? আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিস। জন্ম নিয়েই তো মা বাবাকে দেখেছিস, এখন আমাকেও নাকি খাবি? আর তোকে না বলেছি ডিভোর্স দেব? তারপর কেন আমার বিছানায় আসিস? আরেকদিন যদি আমার বিছানায় আসিস, তাহলে প্রয়োজনে তোকে খুন করে জেলে যাব। আপনাকে খুব কষ্ট দিয়েছি তাই না? আপনার কথাও লাগেনি তো? আপনার হাতে কি ব্যথা পেয়েছেন? জানেন আল্লাহ কেন যে আমাকে বাঁচিয়ে রেখেছে? ছোটবেলার অনাথ আশ্রমে বড় হয়েছি, দেখিনি মায়ের মুখ। মা ডাকটাও কখনো ডাকতে পারিনি বাবার কাছে আবদারের সুরে কিছু চাইতে। কখনো বাবার কাঁধে চড়ে ঘুরতে পারিনি, পারবই বা কীভাবে? বাবাকেও তো কখনো দেখিনি। জানেন আত্মহত্যা মহাপাপ, সেজন্যই হয়তো বেঁচে আছি। তা না হলে কখনোই আপনার পথের কাঁটা হতাম না। আপনার বাড়ির দাসী করে রেখে দিয়েন, পারিশ্রমিক হিসাবে সকালবেলা রাতে এভাবে থাপ্পড় দিয়েন। তবুও দাসী হিসাবে আপনার হাতের স্পর্শটা পাবো। আসি, কি করব, ভয় পাই তো, তাই আপনার বুকটাকে নিরাপদ মনে করি শুয়েছিলাম। ক্ষমা করে দিয়েন এই এতিমটাকে। আর চোখ থেকে আষাঢ় শ্রাবণ ধারার মতো জল গড়িয়ে পড়ছে। পিচ্চিটার কথা শুনে নিজের কাছেই খুব খারাপ লাগছে। এভাবে মারাটা ঠিক হয়নি। সবচেয়ে খারাপ লাগছে যখন দেখলাম পিচ্চিটার ঠোঁট কেটে রক্ত পড়ছে। পরের দিন মা বাবা জান্নাতকে নিয়ে নানি বাড়ি চলে গেল। সাথীকে ফোন দিলে সাথী বাড়িতে আসে। এদিকে সাথীকে আজ পিঙ্ক কালারের শাড়ি পরেছে, হালকা লিপস্টিকের সাথে চুলগুলো ছেড়ে দিয়েছে। সাথীকে নিয়ে বেডরুমে ঢুকে পড়ি। মালা অবাক নয়নে তাকিয়ে আছে, চোখটা ছলছল করছে। মনে হচ্ছে কখন জানি বৃষ্টি নামবে। কি হলো, দরজায় দাঁড়িয়ে আছো কেন? আজ তুমি জান্নাতের রুমে থাকবে, আমাদের এই রুমে আজ আসবে না, বিরক্তি করবে না। আর হ্যাঁ, আমাদের দুজনের জন্য খাবার দিয়ে যেও। এদিকে মালা আমার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। কথা চলে গেল। সাথীকে এসে জড়িয়ে ধরে বলতে থাকি, কবে যে পাবো তোমায় সারা জীবনের জন্য, কবে তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। এদিকে আমার হাতটা সাথীর স্পর্শকর্তার জায়গায়। সাথীর নিঃশ্বাস ভারী হয়ে আসছে। সাথীর ঠোঁট জোড়াকে অবদ্ধ করে ফেলবে। ঠিক তখনই মালা খাবার নিয়ে রুমে ঢুকে পড়ে। কোনো প্রকার নক না করে আমি সাথীকে ছেড়ে দেই। মালার দিকে তাকিয়ে বুঝতে পারলাম কাঁদছে। মালা ভাবিনি আমি এতটা নিচে নেমে যাব, কিন্তু মালা জানতো না আমার কলিজার টুকরা হচ্ছে সাথী। সাথী আমার জীবনের মরণ, আমার ভালোবাসা,
আমার ভালোবাসার সব সাথীর জন্য। মালা খাবার রেখে চলে গেল। চোখ দিয়ে পানি পড়ছে। এদিকে সাথীর সাথে গল্প করতে করতে কখন যে আমি আর সাথী ঘুমিয়ে যাই খেয়ালই নেই। এদিকে মাঝরাতে কারো চাপা কান্নার আওয়াজে ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই দেখি সাথী আমার বুকে। সাথীকে বুক থেকে সরিয়ে কান্নার আওয়াজে কোথায় থেকে আসছে তা দেখার জন্য রুমের বাহিরে বের হতে যাই। যা দেখলাম তা দেখা একেবারেই প্রস্তুত ছিলাম না।